প্রিয় দর্শক, শুভেচ্ছা সবাইকে। আচ্ছা, ছাত্র উপদেষ্টা যে আছে আমাদের ২ জন এবং ছাত্র যারা সমন্বয়করা আছে, এদের মাঝে কি একটা যুদ্ধ শুরু হইছে? মানে ধরেন এই ভারত-পাকিস্তান যেমন যুদ্ধ চলতেছে, এরকম কোনো যুদ্ধ কি শুরু হয়ে গেল আজকে? এই কথাটা আমি কেন বলতেছি জানেন? আজকে মানে ছাত্র উপদেষ্টা মাহফুজ আলম তিনি আসলে আজকে একটা স্ট্যাটাস দিছেন। একটা পোস্ট দিছেন তার ভেরিফাইড ফেসবুক পেজ থেকে। সেখানে আমি আসতেছি পরে। কিন্তু যে বিষয়টা আমি আসলে বলতে চাইতেছি সেটা হচ্ছে এটার একটা প্রেক্ষাপট আছে। সেটা হচ্ছে যে আজকে সকাল থেকেই বিভিন্ন ছাত্র সমন্বয়করা সরকারের উপর খুবই মানে বিরক্ত হয়ে পোস্ট দিতেছেন এবং বলছে তারা এই সরকারের সাথে আর নাই। যেমন ধরেন হাসনাত আব্দুল্লাহ পোস্ট করছেন, কারণ তারা বিরক্ত কেন বিগত সরকার আমলে যে প্রেসিডেন্ট ছিল আব্দুল হামিদ, তাকে আসলে কেন বিদেশে যেতে দেওয়া হয়েছে, এই জন্য তারা খুব বিরক্ত এবং বলতেছে এই কাজ কেন করা হইলো, আমরা আসলে আপনাদের সাথে আর নাই। আবার ধরেন আব্দুল হান্নান মাসুদ, উনিও অনেক পরিচিত এবং সমন্বয়ক, আমরা আপনারা অনেকেই তাকে চিনেন। তিনি বলছেন যে আপনারা যদি এমন করেন তাহলে হয় আপনাদেরকে আমরা হটাই দিব বা এই টাইপ কিছু বলছেন। যাই হোক, এরকম আরো অনেক সমালোচনা দেখতে পাচ্ছিলাম সমন্বয়কদের মধ্যে, ছাত্রদের মাঝে। এর মাঝেই ছাত্র উপদেষ্টা মাহফুজ আলম তিনি একটা পোস্ট করছেন। এই পোস্টটা আমি জাস্ট একটু আপনাদেরকে পড়ে শোনাচ্ছি এবং আমি পোস্টটা একটু বিশ্লেষণ করতেছি এবং এরপরে আমি আসতেছি, আমি আপনাদেরকে মানে বলবো যে কেন মনে হচ্ছে যে ছাত্র উপদেষ্টা এবং ছাত্র সমন্বয়কদের মধ্যে একটা যুদ্ধ শুরু হয়ে গেল কিনা, সেটা আমি বলতেছি পরে। সেটা হচ্ছে মাহফুজ আলম, তিনি তিনি জানেন যে তিনি একজন উপদেষ্টা মানে মন্ত্রী বলা যায়। তো তিনি তার পোস্টে প্রথমেই শুরু করেছেন হচ্ছে কৈফিয়ত এবং বাস্তবতা দিয়ে, অর্থাৎ তিনি একটা কৈফিয়ত দিতে যাচ্ছেন এবং আসলে রিয়ালিটিটা কি, বাস্তবতাটা কি, সেটা তিনি বোঝানোর চেষ্টা করতেছেন এবং সেটা বলতে গিয়ে তিনি পোস্ট শুরু করছেন যেটা বলে সেটা আমি একটু পড়ে শুনি আপনাদেরকে। ক্ষমতার ভরকেন্দ্র অনেকগুলো, ফলে কাজের দায় সরকারের, কিন্তু কাজ করে ক্ষমতার অন্যান্য ভরকেন্দ্র, মানে কাজ করে হইতেছে ক্ষমতার অন্যান্য ভরকেন্দ্রগুলো, অর্থাৎ সরকারের দায় খুব কম, এটা উনি বুঝাইতে যেতেছেন। তারপর উনি লিখছেন জোড়াতালি দিয়ে গণতান্ত্রিক রূপান্তর সম্ভব নয় নতুন রাজনৈতিক বন্দোবস্ত, রাজনৈতিক দলগুলো ডিসেম্বরের পর সহযোগী ভূমিকায় নেই, কিন্তু ঠিকই প্রশাসন, বিচার বিভাগ, পুলিশে তারা স্টেক নিয়ে বসে আছেন। ভাই মাহফুজ, জনাব মাহফুজ আলম, আপনি তো একজন উপদেষ্টা, তাই না? এবং ডিসেম্বরের পর আপনি বললেন যে ডিসেম্বরের পর হচ্ছে প্রশাসনে, পুলিশে, বিচার বিভাগে বিভিন্ন রাজনৈতিক দল স্টেক নিয়ে বসে আছেন। ডিসেম্বরের আগ পর্যন্ত কারা ছিল তাহলে? এই যে আপনারা অগাস্টে ক্ষমতায় গেলেন, অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এই 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 কত মাসে তাহলে পুলিশে, প্রশাসনে, বিচার বিভাগে কারা নিয়োগ দিল? আপনাদের প্রধান উপদেষ্টা কি বলছে না যে আপনারাই তাকে ক্ষমতায় বসাইছেন? তো আপনাদের যে বিভিন্ন ছাত্র সমন্বয়ক ছিল তারা তো সচিবালয়ে গিয়ে বসে থাকতো। আর তারা যে বসে থাকতো তাদের মধ্যে কেউ যে দুর্নীতিতে জড়িত, এটা আপনি আপনার স্ট্যাটাসেই বলছেন। আমি আসতেছি এই বিষয়ে পরে। কিন্তু এই যে আপনি এখন বলতেছেন যে প্রশাসন, বিচার বিভাগ এবং বিভিন্ন জায়গায়, পুলিশে বিভিন্ন জায়গায় হচ্ছে রাজনৈতিক দলের লোকজন মানে বসে আছে, স্টেক নিয়ে বসে আছে। তার মানে এটা কি? তার মানে তো হচ্ছে প্রশাসন, বিচার বিভাগ এরা আসলে কি স্বাধীন না? এখানে আপনারাই তো বসাইছেন। তাহলে তো এই দায়িত্ব আপনাদেরকেই নিতে হবে। কে নিবে? আপনি নিজে একটা সময় এমনকি উল্লেখ করে দিয়েছেন, সেটা হচ্ছে ডিসেম্বর। তা ডিসেম্বরের আগে যারা ছিল তারা মানে যারা নিয়োগ পাইছে তারা মানে কাদের রেফারেন্সে, কাদের রেকমেন্ডেশনে নিয়োগ পাইছে? আপনাদের রেকমেন্ডেশনই নিশ্চয়ই। তাহলে এটাই তো বলতে হয়। তাহলে ওখানে কি কোনো রাজনৈতিক দলের লোকজন নাই? এগুলো সব আমরা জানি, আমরা সব বুঝি। এখন আপনি শুধু কৈফিয়ত দিচ্ছেন আর বাস্তবতা বোঝানোর চেষ্টা করতেছেন, অর্থাৎ আপনি দায় নিতে চাইতেছেন না। এরপরে প্রিয় দর্শক দেখেন সে আরো কি লিখছে। লিখছে যে ছাত্রদের কয়েকটি দল হয়ে যাওয়াতে তারা এখন বিভক্ত, এজন্য নাগরিক কমিটি ছিল দীর্ঘমেয়াদে ও অভ্যুত্থানের ফোর্স হিসেবে টেকসই। তার মানে আপনি বলতে চাইতেছেন যে ছাত্ররা যে আসলে বিভক্ত, বেশ কয়েকটা দলে বিভক্ত, এটা আপনি কিন্তু স্বীকার করেননি। এটা আমরা অনেকদিন থেকে জানি এবং বুঝি, আমরাও তো খোঁজখবর রাখি, কিন্তু আজকে আপনি অফিসিয়ালি সেটা স্বীকার করে নিলেন যে ছাত্রদের মানে কয়েকটি দল হয়ে গেছে এবং তারা বিভক্ত, সেটা মানলাম। কিন্তু এরপরে আপনি বলতেছেন যে নাগরিক কমিটি ছিল হচ্ছে দীর্ঘমেয়াদী অভ্যুত্থান, মানে এটা টেকসই হতো, নাগরিক কমিটি যদি থাকতো। তার মানে আপনি বুঝাই চাইতেছেন ছাত্ররা যদি রাজনৈতিক দল না করতো তাহলেই ভালো হইতো, তাই তো? যদি এনসিপি না করতো তাহলেই ভালো হইতো। তাহলে ঝেড়ে কাশেন, এটা আপনি কেন লেখেন নাই? আপনি তাহলে কি বলতে চাইতেছেন যে ছাত্ররা রাজনৈতিক দল না করতো, তাহলে ঝেড়ে কাশেন। আমরা বুঝি ব্যাপারটা যে আসলে আপনি 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 বলতে চাইতেছেন যে ছাত্র এনসিপি মানে যে দলটা হয়েছে জাতীয় নাগরিক পার্টি, সেটা আসলে আপনি চান নাই। আর যদি না চায় থাকেন তাহলে তো আপনাদের বিরুদ্ধে, ছাত্র উপদেষ্টাদের বিরুদ্ধে অনেক রকম অভিযোগও আছে যে এনসিপি কে নানানভাবে আপনারা সহায়তা করেন না নাকি? যাও,
এরপর আমি স্ট্যাটাস, অনেকটা বড় স্ট্যাটাস, সবগুলো তার করা সম্ভব না, আমি কয়েকটা বিষয় আসলে ধরে ধরে আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। এরপর তিনি লিখছেন, বিচার বিভাগ এখনো দ্বিদলীয় বৃত্তে বন্দী। অর্থাৎ উনি বোঝাতে চাইছেন বিচার বিভাগে এখনো আওয়ামী লীগ এবং বিএনপির বৃত্তে বন্দী। তো আপনারা 9 মাসে কি করলেন? মানে আপনারা, আপনাদের উপদেষ্টা, আপনারা এত সংস্কার করতেছেন, এখন আপনারা বলতেছেন যে বিচার বিভাগ, তার মানে হচ্ছে বিচার বিভাগটা সম্পূর্ণ রকম ভাবে মানে রাজনৈতিক মানে তার রাজনৈতিক ফোর্সের দ্বারাই পরিচালিত হচ্ছে। আপনি তো এটাই বুঝাতে চাইছেন। আপনি একজন সরকারের একজন মন্ত্রী, উপদেষ্টা, আপনি স্বীকার করতেছেন যে বিচার বিভাগ আসলে দ্বিদলীয় বৃত্তে বন্দী, এবং এই বিচার বিভাগে যত নিয়োগ হয়েছে সেগুলো রাজনৈতিক নিয়োগ হয়েছে ডিসেম্বরের পর থেকে, সেটা আপনি নিজে আপনার স্ট্যাটাস আজকে সেটা স্বীকার করে নিয়েছেন। আপনি কিন্তু এই সরকারেরই একজন। যাও দর্শক, আরো আরো কয়েকটা বিষয় আমি আপনাদেরকে বলতে যাচ্ছি। সবচেয়ে ডেডিকেটেড ছাত্রকর্মীরা ক্রেডিট দলবাজি আর কোরআনবাজির খপ্পরে পড়েছেন। অর্থাৎ উনি বলতেছে যে যারা ডেডিকেটেড ছাত্রকর্মী ছিল, অর্থাৎ যারা ছাত্র সমন্বয়ক ছিল, এখন আপনি ধরে নিতে পারেন এরা কারা হইতে পারে, নাম করা কয়েকজন আমরা যাদেরকে চিনি, ওনাদেরকে হয়তো সে হয়তো নাম মেনশন করে না, কিন্তু আপনারা কিন্তু ধরে নিতে পারেন এরা আসলে নিজেরা ক্রেডিট নেওয়ার জন্য, দলবাজি করার জন্য এবং কোরআনবাজির খপ্পরে পড়ে গেছেন। উনি নিজে এটা কিন্তু স্বীকার করছেন। আমরা এগুলা জানি, ভিতরে কিছু খবর আমরাও জানি। অর্থাৎ এই ছাত্র সমন্বয়করা যে ক্রেডিট নিতেছে, কোরআনবাজি করতেছে এবং খপ্পরে পড়ছে, কারণ আপনারা তো জানেনই যে কিছু সংখ্যক ছাত্র সমন্বয়করা এখন আসলে জুলাই আন্দোলনটাকে নিজেদের করে নিচ্ছে। তো এটা উনি আজকে অফিসিয়ালি একজন বাংলাদেশের একজন সমন্বয়ক, বাংলাদেশের একজন ছাত্র উপদেষ্টা, মানে বাংলাদেশের একজন মন্ত্রী, তিনি কিন্তু আজকে এটা স্বীকার করে নিচ্ছেন যে এরা আসলে নিজেরা ক্রেডিট নেওয়ার জন্য এবং কোরআনবাজি করার জন্য তারা আসলে এক ধরনের খপ্পরে পড়েছেন। এবং তিনি আরো বলছেন যে আর্থিক অস্বচ্ছতার অভিযোগে হাতে গোনা কয়েকজনের বিরুদ্ধে কিন্তু ডিমোরালাইজ হয়েছে সমগ্র ছাত্র জনতা। ভাই, ডিমোরালাইজ কেন হবে না? আপনাদের মাঝে কেউ কেউ সচিবালয়ে গিয়া কোটি কোটি টাকার, শত কোটি টাকার কি যেন বলে বাণিজ্য করে, আরো বিভিন্ন জায়গায় প্রভাব খাটে, এসব খবর তো পত্রিকায় আসছে। আপনি নিজেই স্বীকার করলেন যে আর্থিক অস্বচ্ছতার অভিযোগে হাতে গোনা কয়েকজনের বিরুদ্ধে, অর্থাৎ হাতে গোনা কয়েকজন হইলেও তো আছে, অভিযোগ তো আছে। এরা কারা? কারো কি বিচার হয়েছে? কাউকে কি পুলিশে ধরে নিয়ে গেছে? কাউকে কি আদালতে নিয়ে তোলা হয়েছে? তাহলে আপনি তো অভিযোগের কথা বলতেছেন। অভিযোগ যদি হয় তাহলে তো সেটা থেকে অভিযোগটা তো, তাহলে এটা প্রমাণ করার দায়িত্ব কার? আদালতের না? কারোর বিরুদ্ধে কি কোনো রকম মামলা হয়েছে, নাকি কেউ মামলা করতে ভয় পায়, নাকি আপনাদেরও কোনো হাত আছে? এটাও তো চিন্তার বিষয়। যাই হোক, আপনি এরপরে বলছেন যে শহর ছেড়ে গ্রাম অঞ্চলে অভ্যুত্থান বিস্তৃত হয় নাই। ভাই, এই অভ্যুত্থান বিস্তৃত হওয়ার মানে আর কোনো সম্ভাবনা কখনো ছিল না। যখন আপনি নিজেই আপনার লেখা একটু আগে উপরে লিখছেন যে ক্রেডিট নেওয়ার, আপনারা তো ভাই ক্রেডিটবাজি, কোরআনবাজি করতেছেন। তো এই আপনাদের অভ্যুত্থান কি করে শহর ছেড়ে গ্রামে যাবে? এখন শহরেও এটা আর বিস্তৃত নেই, ঠিক আছে? আপনি নিজেই নিজের লেখার স্ববিরোধী কথাবার্তা বলতেছেন, এটা বোঝার চেষ্টা করেন। যাই হোক, এরপরে উনি সবার লাস্টে যেটা বলছেন সেটা বলতেছেন যে রাষ্ট্র এস্টাবলিশমেন্টের বিরুদ্ধে গিয়ে যে উনি বলতে চাইতেছেন যে যদি সত্যিকারই অভ্যুত্থানকে সফল করতে হয় তাহলে ছাত্রদের প্রতিনিধি বাড়াতে হবে। মানে উনি চাইতেছেন সরকারে আরো ছাত্র প্রতিনিধি যাতে বাড়ে। যাও, এটা উনি ওনার মতামত দিতে পারেন। এরপর যেটা হয়েছে, এই পোস্টের নিচেই অনেকে অনেক রকম মতামত দিচ্ছে, এবং এই পোস্টের পর ছাত্র সমন্বয়করাও বিভিন্ন রকম পোস্ট করছে, ঠিক আছে? আমি এই পোস্টের নিচে দুইজনের মতামত শুধু তুলে ধরি। একটা হচ্ছে মোহাইমিন পাটোয়ারি, তিনি লিখছেন যে এই দল একটা হতাশার নাম, মানে হচ্ছে এনসিপি হচ্ছে একটা হতাশার নাম, এটা উনি বলছেন। এবং যিনি বলছেন তিনি একজন লেখক, এই মোহাইমিন পাটোয়ারি, তিনি কিন্তু একজন লেখক। এরপরে এই পোস্টের নিচেই একজন ছাত্র সমন্বয়ক, তিনি লিখছেন, তার নাম হচ্ছে শরীফ ওসমান হাদি, যথেষ্ট পরিচিত একজন ছাত্র সমন্বয়ক, তার জুলাই আন্দোলনে অনেক ভূমিকা ছিল। সে কি লিখছে জানেন? সে লিখছে যে আগামী 3 দিনের মধ্যে পদত্যাগ করে জনতার কাতারে নেমে আসুন। অর্থাৎ তিনি মাহফুজ আলমকে বলতেছেন পদত্যাগ করে জনতার কাতারে নেমে আসুন, আমরা অসম্পূর্ণ বিপ্লবকে সম্পূর্ণ করব ইনশাল্লাহ। এবার সিদ্ধান্ত আপনাদের, চেয়ারে থেকে দায় নেবেন নাকি জনতার কাতারে নামবেন। অর্থাৎ তিনি বলতেছেন যে আপনারা পদত্যাগ করে জনতার কাতারে নেমে আসুন, আমরা আমাদের বিপ্লব সফল করব, এবার আপনাদের সিদ্ধান্ত। এই শরীফ ওসমান হাদি উনি আরেকটা পোস্ট করছেন, উনি নিজের স্ট্যাটাস দিচ্ছেন, সেটা আমি পরে আসতেছি। শরীফ ওসমান হাদিকে মাহফুজ আলম
উত্তর দিচ্ছেন এবং সেখানে তিনি লিখছেন নাহিদ নেমে যাওয়ার পর কার উপকার হয়েছে জানাবেন। অর্থাৎ তিনি বলতে চাইছেন নাহিদ ইসলাম যে নেমে গেছে মানে পদত্যাগ করছে, পদত্যাগ করে একটা দলে ভার নিচ্ছে, তাতে কার উপকার হয়েছে জানাবেন। তার মানেটা কি? নাহিদ ইসলাম যখন ক্ষমতায় ছিল মানে যখন তিনি উপদেষ্টা ছিল তখন কি তিনি কারো উপকার করতেছিলেন? কোনো একটা গোষ্ঠী কিংবা কোনো একটা দলের উপকার করতেছিলেন? আপনি এই মন্তব্যের মাধ্যমে আসলে কি বুঝাতে চাইছেন বলেন তো? মানে আমাদের তো মানে মন্তব্য করে একটা কথাই মনে হয়েছে যে নিশ্চয়ই তিনি মনে হয় পদে থেকে কারো না কারো উপকার করতেছিলেন, তাই না? কোনো একটা গোষ্ঠী বা কারো উপকার করতেছিলেন। এছাড়া তো আমি আর অন্য কোনো কিছু এই আপনার এই মন্তব্যে তার কোনো বিশ্লেষণ আমি খুঁজে পাইতেছি না। যাই হোক, রিফাত রশিদ তিনিও কিন্তু একজন বেশ নাম করা সমন্বয়ক এবং জুলাই আন্দোলনে অনেক ভূমিকা তার ছিল। তিনি লেখছে এই জুলাই আন্দোলন যদি অসফল হয় তাহলে আমি বেশ কয়েকজন অ্যাটলিস্ট ওই অল্প কিছু যেটা লিখছেন সেটা হচ্ছে অ্যাটলিস্ট ওই অল্প কিছু কালপিটের বেইমানির ইতিহাস লিখে যেতে চায়, অন্তত একজনের, যারা ব্যক্তিগত স্বার্থসিদ্ধির জন্য জুলাইকে কুক্ষিগত করার নেশায় জুলাইকে বিক্রি করে দিয়েছে। অর্থাৎ উনি বলতে চাইছেন যে কয়েকজন কালপিটের কথা উনি জানেন এবং অন্তত একজনের কথা তিনি লিখে যেতে চান মৃত্যুর আগে। মানে রিফাত রশিদ এই কথা লিখছেন এবং সেখানে একজন মন্তব্য করছে, ভাই তাহলে আপনারা জানতেন যে এরকম কালপিট আছে, তাহলে আপনারা এটা মেনে নিছিলেন? এখন আমার প্রশ্ন হচ্ছে রিফাত রশিদ আসলে এখানে কয়েকজন কালপিটের কথা বলছেন কিন্তু ব্র্যাকেটে লিখছেন একজন কালপিটের কথা। এই একজন কালপিটটা কে? কোন ছাত্র উপদেষ্টা নাকি আমাদের খুব ক্ষমতাশালী কোনো উপদেষ্টা যাদের কথা আমরা জানি কয়েকজন জুলাই আন্দোলনের পরপর যারা ক্ষমতাশালী হচ্ছে, কার কথা উনি বলছেন? আর এরকম লুকায় ছুড়ায় কথা বলেন কেন? আপনারা তো তাহলে জানেন যে যে মানে ডাল মে কিছু কালা হে, তাই না? কিছু তো ডালের মধ্যে তো মনে হয় কালো কিছু আছে, নাহলে তো আপনারা এভাবে করে বলতেন না, তাই না? তো ঝাড়ে কাশেন, আপনারা গণতন্ত্রের কথা বলেন, নতুন বন্দোবস্তের কথা বলেন, তাহলে ঝেড়ে কাশেন। আর সর্বশেষ যে কথাটা বলতেছি, যে যুদ্ধের কথা বলতেছিলাম, যে ছাত্র উপদেষ্টাদের সাথে ছাত্র সমন্বয়কের যুদ্ধ হবে কিনা, ওই যে বলতেছিলাম না যে শরীফ ওসমান হাদি তিনি তার পোস্টে লিখছেন ছাত্র উপদেষ্টা স্যারেরা হামিদকে ছেড়ে দেওয়ার পর আপনারা 3 দিনের মধ্যে পদত্যাগ করুন, এই দায় থেকে বাঁচার জন্য আপনাদেরকে আমরা সময় দিলাম, অর্থাৎ সময় বেঁধে দিচ্ছে 3 দিন। যদি সুযোগ গ্রহণ করে আমাদের কাতারে আসেন তাহলে সম্মান পাবেন, আর যদি চেয়ার ছেড়ে দিতে কান্না পায় তাহলে এরপর থেকে আপনাদেরকে তুই বলা শুরু হবে, সাথে বঙ্গীয় গাইল। অর্থাৎ তিনি বলতে চাইছেন আপনাদেরকে 3 দিন সময় দিলাম, এর মধ্যে আমাদের কাতারে নেমে আসেন, নাহলে আপনাদেরকে এবার থেকে তুই বলা শুরু হবে এবং তার সাথে বাংলা যে গালিগুলো আছে সেগুলো দেওয়া হবে। অর্থাৎ তিনি কিন্তু একটা যুদ্ধ ঘোষণা করে দিচ্ছেন। মানে এরাও একটা আলাদা গ্রুপ। ওই যে বলতেছিল না মাহফুজ যে লিখছে যে বিভিন্ন গ্রুপিং, বিভিন্ন কোরআনবাজি চলতেছে, এরাও একটা গ্রুপ। এখন এই গ্রুপ বলতেছে যদি তোমরা ক্ষমতার থেকে না নামো তাহলে তোমাদেরকে এবার থেকে গাল দেওয়া হবে, তোমাদেরকে এবার থেকে তুই করে বলা হবে। ভাই আপনারা যে ছাত্র উপদেষ্টা যে 2 জন আছেন, আপনারা যে উপদেষ্টা হয়ে বসে আছেন, আপনাদেরকে সবাই সার করে, আপনারা অনেক রকম সুযোগ সুবিধা পান, বিভিন্ন সভা সেমিনারে যান, মানে একটা বিশাল ব্যাপার স্যাপার। আর আপনাদের সাথে যারা সহযোদ্ধারা আছে তারা যখন এগুলো দেখে তখন তাদের মনে হয় তাহলে আমরা কেন এটা পাইনি। সুতরাং এগুলো একটু বোঝার চেষ্টা করেন। এখন যে যুদ্ধটা এরা ঘোষণা করছে, আরো অনেকেই লিখতেছে, আমি তো দেখতেছি ছাত্র সমন্বয়করা লিখতেছে। এখন কথা হচ্ছে এই যুদ্ধে কে জয়ী হবে? প্রিয় দর্শক, এই মন্তব্য না হয় আপনাদের উপর ছেড়ে দিলাম, আপনারা মন্তব্য করেন, মন্তব্য করে জানাবেন যে এই যুদ্ধে আসলে কে জয়ী হতে পারে। আজকের মতো এখানেই শেষ করলাম। ভালো থাকবেন নিশ্চয়ই সবাই, ধন্যবাদ।